এবার তাহলে আমরা নিই ইভলিউশন অফ লাইফ ফর্মস। এই লাইফ ফর্ম গুলো কিভাবে ইভলিউশন হচ্ছে এবং সেই রিলেটেড কে কেমন কি কার মতামত সেই জায়গাগুলো আমরা নিয়ে। প্রথমে আমরা পড়বো ইভলিউশন অফ লাইফ ফর্মস অ্যাকর্ডিং টু ল্যামার্ক। Evolution of life forms according to ল্যামার্ক। তোমরা জানো ল্যামার্ক বায়োলজি শব্দটাকে প্রথম ইউজ করেছিল, তাই তো? হু কয়েন্ড দ্য টার্ম বায়োলজি? টেল মি। ল্যামার্ক। ল্যামার্ক। ল্যামার্কের কনসেপ্টটাকে আমরা বলি থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, তাই তো? থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। তাহলে প্রশ্ন আসে ডিরেক্ট যে থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার কার কনসেপ্ট? কার কনসেপ্ট? ল্যামার্ক। ইউজ এন্ড ডিসইউজ, এটা কার কনসেপ্ট? ল্যামার্ক। তোমরা প্রচুর এক্সাম্পলস পড়েছো ইউজ এন্ড ডিসইউজ, আর আমি আর সেদিকে ঢুকবো না। ওকে, এই ইউজ এন্ড ডিসইউজটাকে আবার স্ট্রংলি অপোজ করেছিলেন কে বলো? অগাস্ট ওয়াইসম্যান। তাহলে এটাকে আবার স্ট্রংলি অপোজড বাই অগাস্ট ওয়াইসম্যান। তোমরা এটাকে ওয়াইসম্যান, তাই না? অগাস্ট ওয়াইসম্যান। এবং অগাস্ট ওয়াইসম্যানের থিওরিটাকে আমরা কি বলি? থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজম। থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজম, ঠিক আছে? তাহলে জার্মপ্লাজম তত্ত্বের প্রবক্তা কে? থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজম কার কনসেপ্ট? অগাস্ট ওয়াইসম্যান। ভেরি গুড। আর কোন একটা অর্গানিজমের উপর এনভায়রনমেন্টাল এফেক্টটাকেও স্বীকার করেন ল্যামার্ক। তাহলে এনভায়রনমেন্টাল এফেক্ট অন অর্গানিজম। তাহলে ল্যামার্কিজম বলতে আমরা কাকে কাকে বোঝাই বলো? প্রথম পয়েন্ট হচ্ছে থিওরি অফ ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, ইউজ এন্ড ডিসইউজ, আর এনভায়রনমেন্টাল এফেক্ট অন অর্গানিজম। এই ইউজ এন্ড ডিসইউজ পয়েন্টটাতে একমত নয় কে? থিওরি অফ কন্টিনিউটি অফ জার্মপ্লাজম বাই অগাস্ট ওয়াইসম্যান। বোঝা গেল? ওকে। নিওল্যামার্কিজম এই শব্দটা কে কয়েন করেছিলেন? নিওল্যামার্কিজম কে? এনিওয়ান? প্যাকার্ড। কে বলো? প্যাকার্ড, PACKARD। তাহলে নিওল্যামার্কিজম টার্মটাকে প্রথম বললেন কে? প্যাকার্ড। ক্লিয়ার? তাহলে সিম্পলি ভাবার চেষ্টা করো ইভলিউশনটাকে অ্যাকর্ডিং টু ল্যামার্ক। ল্যামার্কের মতন করে ভাবো। তাহলে ল্যামার্ক ইভলিউশনটাকে কিভাবে বলতে চাইলো? ল্যামার্ক বলল যে ইউজ এন্ড ডিসইউজ এর ফলে তুমি একটা ভেরিয়েশন পেতে পারো, তাই না? ইউজ এন্ড ডিসইউজ। এবং এই ভেরিয়েশনটার মধ্যে তুমি দেখবে যে কোন ভেরিয়েশনটা যেটা অনেক বেশি পরিবেশের সঙ্গে কোপ আপ করতে পারবে সেটা পরবর্তী জেনারেশন ইনহেরিট করবে। তাহলে যে ক্যারেক্টারটা আমরা অ্যাকোয়ার করলাম বাই ইউজ এন্ড ডিসইউজ, সেই ক্যারেক্টারটাকে পরবর্তী জেনারেশনে আমরা ইনহেরিট করছি। সো দিস ইজ দ্য ইভলিউশনারি কনসেপ্ট অ্যাকর্ডিং টু ল্যামার্কিজম। ওকে ওকে, হ্যাঁ স্যার। নেক্সট আমরা যদি ডারউইনের কনসেপ্ট দেখি, ডারউইন কি এইভাবে ভেবেছিল ইভলিউশনটাকে? তোমরা পড়বে একদম এনসিইআরটি টার্ম। ডারউইন ইভলিউশনটাকে এইভাবে ভেবেছিল ব্রাঞ্চিং ডিসেন্ট এন্ড ন্যাচারাল সিলেকশন, তাই তো? ডারউইনের মতে ইভলিউশনটা কেমন? ডারউইনিজমের মতে ডারউইনিজম সমান সমান ব্রাঞ্চিং ডিসেন্ট প্লাস ন্যাচারাল সিলেকশন। টার্মগুলোকে জেনে রাখো। তাহলে ব্রাঞ্চিং ডিসেন্ট, ন্যাচারাল সিলেকশন এগুলো কার কনসেপ্ট? ব্রাঞ্চিং ডিসেন্ট, ন্যাচারাল সিলেকশন ডারউইন। একইভাবে ডারউইনিজম আমরা বলি, ডারউইনিজম কথাটা কিন্তু শুধু ডারউইনের একা নয়, তার সঙ্গে কে আছে বলো? ডারউইনিজম সমান সমান ডারউইনের কনসেপ্ট বলো। ডারউইনের সঙ্গে সঙ্গে একই সঙ্গে এই নামটাই উচ্চারিত হয়, দ্যাট ইজ ওয়ালেস। তাহলে ডারউইন এবং ওয়ালেসের কনসেপ্ট কি কনসেপ্ট দেখো? ডারউইন এবং ওয়ালেসের কনসেপ্ট যেটা সেটা হচ্ছে
যে কোনো একটা পপুলেশনে আমরা যে ভ্যারিয়েশনটা পাবো সেই ভ্যারিয়েশনটা কিসের ফলে হতে পারে? ক্রসিং ওভার বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। অ্যাকর্ডিং টু ডারউইনিজম তুমি যে ভ্যারিয়েশনটা পাবে, ব্রাঞ্চিং ডিসেন্টটা পাবে, এই ভ্যারিয়েশনের কজ কি? Crossing over. Nutrition. Crossing over. Struggle for existence. and struggle for existence. ওকে, তাহলে এখানে আমরা প্রথমে দেখলাম যে অ্যাকর্ডিং টু দেম এনি পপুলেশন হ্যাজ আ ভ্যারিয়েশন ইন দেয়ার ক্যারেক্টার্স, তাই তো? তাহলে ডারউইনিজমটাকে আমি যদি পরপর লিখতে চাই তাহলে আমরা বলতে পারি এনি পপুলেশন হ্যাজ ভ্যারিয়েশন ইন দেয়ার ক্যারেক্টার্স। তাহলে তুমি কি বলতে পারবে এই ভ্যারিয়েশনের কজ গুলো কি কি? বলো ডারউইনিজম অনুযায়ী Crossing over and struggle for existence. Struggle for existence. struggle for existence, ঠিক আছে, এই জায়গাগুলো। নেক্সট, এবার দেখো যখন তুমি এই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এর ফলে যে ভ্যারিয়েশনটা তৈরি হচ্ছে সেই ভ্যারিয়েশন গুলোর মধ্যে বলো তো কোনো ভ্যারিয়েশন বা কিছু ভ্যারিয়েশন যারা পাবো যারা ন্যাচারাল কন্ডিশনে টিকে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারে, ধরো ক্লাইমেটিক কন্ডিশনে, ফুডের সোর্স হিসাবে, ফিজিক্যাল ফ্যাক্টরের সোর্স হিসাবে, তাহলে আমরা বলতে পারি যে ভ্যারিয়েশন which is enabled to survive in natural conditions। তাহলে ন্যাচারাল কন্ডিশনে যারা সার্ভাইভ করতে পারবে, ধরো কোনো একটা স্পেসিফিক ক্লাইমেটিক কন্ডিশনে ফুড পাবে কিনা তার উপর ডিপেন্ড করে, ফিজিক্যাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, তাহলে এগুলোর উপর বেস করে আমরা যদি বলি যে কোনো ভ্যারিয়েশন বা কোনো ভ্যারিয়েশন গুলো যারা একটা পরিবেশের সঙ্গে কোপ আপ করে নিতে পারছে, তাহলে সেই ভ্যারিয়েশনটা বলতো বাকি ভ্যারিয়েশন গুলোকে আউটব্রিড করে দিতে পারবে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ। ইয়েস স্যার। তাহলে দ্যাট ভ্যারিয়েশন outbreed other variations kara which are less endowed to survive under such condition, বলো তাদেরকে আউটব্রিড করে দেওয়া গেল। ওকে, তাদেরকে আউটব্রিড করে দেওয়া গেল, বুঝতে পেরেছো? ক্লিয়ার টেল মি প্লিজ। Clear, sir. ভেরি গুড। তাহলে দেখো তুমি যে বাকিদেরকে আউটব্রিড করলো, আমি বলতে পারি যে সেই ভ্যারিয়েশনটার ফিটনেস বেশি বা তার ডারউইনিয়ান ফিটনেস বেশি বা তার রিপ্রোডাক্টিভ ফিটনেস বেশি, বলতে পারি? ইয়েস স্যার। তাহলে এই যে ভ্যারিয়েশনটা, সো the variation has greater fitness or greater Darwinian fitness or greater রিপ্রোডাক্টিভ ফিটনেস। ভেরি গুড। তাহলে বলো তো ডারউইনিয়ান ফিটনেসটা মেইনলি কোন ফিটনেসকে বোঝায়? ডারউইনিয়ান ফিটনেস ইজ রিপ্রোডাক্টিভ ফিটনেস। রিপ্রোডাক্টিভ ফিটনেস। ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল বলি, তোমরা প্রত্যেকে জিরাফের লম্বা গলা, বলো সব থেকে বড় নিউরন কোথায় পাওয়া যায়? বলো লংগেস্ট নিউরন কোথায় পাওয়া যায়? পরীক্ষা প্রশ্ন আসে, লংগেস্ট নিউরন কোথায় পাওয়া যায়? নেক অফ জিরাফ। ওকে, জিরাফ। নেক অফ জিরাফ, এখানে পাওয়া যায় সব থেকে লম্বা নেফ্রন। বললাম আমি নিউরন বলেছি তো? নিউরনই বলছে। ওকে, তাহলে ঠিক আছে স্যার লেখাটা একটু নিচে নামান না। পিডিএফ পাঠিয়ে দেবো। নেক্সট, যখন জিরাফের লম্বা গলার ক্ষেত্রে তোমরা দেখেছো, জিরাফের লম্বা গলার ক্ষেত্রে ধরো তোমার কাছে অনেকগুলো, আমি কিন্তু ডারউইনিজম দিয়ে ব্যাখ্যা করতে চাইছি। আমি কি হিসাবে ব্যাখ্যা করতে চাইছি? ডারউইনিজম দিয়ে। তাহলে বলো তো ডারউইনিজম অনুযায়ী যে ডিফারেন্ট নেক ছিল জিরাফের, ধরো লম্বা গলা, বেটে গলা, মাঝারি গলা, তাহলে এই যে বিভিন্ন ধরনের জিরাফের নেক তুমি দেখেছো, এই নেক গুলো তৈরি হয়েছে কিসের জন্য? এগুলো একটা ভ্যারিয়েশন তো।
তাহলে ভ্যারিয়েশন গুলো তৈরি হয়েছে বাই মিনস অফ ক্রসিং ওভার এন্ড স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। হ্যাঁ স্যার। তার মধ্যে তুমি দেখলে যে লম্বা গলা যেটা বলতো তাকে পরিবেশ অনেক বেশি ফুড প্রোভাইড করছে কিনা। তাহলে হ্যাঁ যে প্রোজেনিটা তোমরা একটু আগে যে গল্পটা দেখছিলে যে এখানে একজন বেটার ফিট, তাই না? তাহলে যে অনেক বেশি ফিট আমি বলতে পারি, বা আমি আরেকবার লিখি টার্মটাকে, যে দ্যাট ইজ বেটার ফিট ইন এনভায়রনমেন্ট। কি লিখছি এটা, এনভায়রনমেন্ট। আর যদি এনভায়রনমেন্টে বেটার ফিট হয় তাহলে বলো তো তাকে অনেক বেশি এনভায়রনমেন্ট ফুড সোর্স দেবে কিনা। জিরাফকে ফুড সোর্স বেশি দিয়েছে। হ্যাঁ স্যার। তাহলে ইট ক্যান হ্যাভ মোর ফুড ফ্রম এনভায়রনমেন্ট। বুঝতে পারছো? পরিবেশ থেকে ফুড বেশি পাচ্ছে। আর যদি পরিবেশ থেকে ফুড বেশি পায় তাহলে বলো তো এনার্জি বেশি কিনা। হ্যাঁ Yes, sir. তাহলে এনার্জি বাজেটও বেশি হয়ে গেল। আর যদি এনার্জি বাজেট বেশি থাকে, আমি বারবার বলি যে কোনো একটা অর্গানিজম তার বডির টোটাল এনার্জিটাকে কোন কোন উপায়ে খরচা করে, প্রথমে বাঁচার জন্য, তারপর রিপ্রোডাকশন। তাহলে যদি এনার্জি বাজেটটা বেশি থাকে তার মানে আমরা বলতে পারি যে এনার্জি রিমেইন আফটার সার্ভাইভাল, এনার্জি বেঁচে আছে। এনার্জি রিমেইন আফটার সার্ভাইভাল। আর যদি এনার্জি বেঁচে থাকে তাহলে বলো তো ওই এনার্জিটা দিয়ে সে রিপ্রোডাকশন করতে পারবে কিনা। Yes, sir. আর রিপ্রোডাকশন করলো মানে অফস্প্রিংস আর প্রোডিউসড, In large number. অফস্প্রিংস আর প্রোডিউসড। আর যদি অফস্প্রিংস প্রোডিউস হয়ে যায় এবং সেই অফস্প্রিং গুলো কেমন, অবশ্যই ভায়াবল এন্ড রিপ্রোডিউসিং, ভায়াবল প্লাস তারাও রিপ্রোডিউস করতে পারে, যেন অফস্প্রিং তৈরি হলো। তাহলে যখনই অফস্প্রিং তৈরি হলো তার মানে বলো তো এই জিনগুলো পরিবেশে টিকে গেল কিনা। অফস্প্রিং তৈরি হওয়া মানেই তো তার জিন পরিবেশে টিকে যাওয়া, তাই না? তাহলে অফস্প্রিং তৈরি হওয়া মানে কি আমি বলতে পারি দ্যাট ইজ সিলেক্টেড বাই নেচার। হ্যাঁ তার মানে দ্যাট ইজ সিলেক্টেড বাই নেচার। তার মানে বলো তো এ ন্যাচারাল সিলেকশনে জয়ী হয়ে গেল কিনা। হ্যাঁ স্যার। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে ডারউইনের কনসেপ্ট। ওকে, এই কনসেপ্টটাকে আমরা বলছি ডারউইনের কনসেপ্ট। বুঝতে পেরেছো? ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ডারউইনের কনসেপ্টে যে ফিটনেসটা, সেই ফিটনেস বলতে দেখো তুমি একদম এই ব্যাখ্যাটা থেকে বুঝতে পেরেছো যে ফিটনেস বলতে আমরা যে বেটার ফিট মানে মোর ফুড, মানে মোর এনার্জি, মানে সার্ভাইভালের পরে এনার্জি বেঁচে আছে, মানে রিপ্রোডাকশন হবে, তার মানে অফস্প্রিং তৈরি হবে। তার মানে ফিটনেস বলতে আমরা এখানে কি ফিটনেসের কথা বলতে চেয়েছি? রিপ্রোডাক্টিভ। Reproductive fitness. ওকে, আমরা এখানে রিপ্রোডাক্টিভ ফিটনেস এর কথা বলতে চেয়েছি। এম আই ক্লিয়ার? বুঝতে পেরেছো প্রত্যেকে? হ্যাঁ স্যার ওকে, তাহলে বলো ডারউইন যে ভ্যারিয়েশনটার কথা বললেন, এই ভ্যারিয়েশনটার কারণ কি? ক্রসিং ওভার। আর বলো তো ক্রসিং ওভার একটা রেয়ার ইভেন্ট, ইয়েস অর নো? ক্রসিং ওভার কি খুব র্যান্ডম হয়, না ক্রসিং ওভার খুব রেয়ার হয়? Rare. তাহলে ক্রসিং ওভার যদি রেয়ার হয় তাহলে বলো তো ভ্যারিয়েশনটাও হবে ভীষণ রেয়ার। ভ্যারিয়েশনটা যদি রেয়ার হয় তার মানে ইভলিউশনটাও হয় ভীষণ রেয়ার। তার মানে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইভলিউশন যদি হয়, সেটা কার কনসেপ্ট? গ্র্যাজুয়ালিজম কার কনসেপ্ট? ডারউইন এবং এটা দেখো একটা কন্টিনিউয়াস ওয়েতে আস্তে 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 হতেই থাকবে। তাহলে আমরা এই যে শব্দগুলো ব্যবহার করি, গ্র্যাজুয়ালিজম, আমরা এই যে শব্দগুলো ব্যবহার করি, কন্টিনিউয়াস ভ্যারিয়েশন বা কন্টিনিউয়াস ইভলিউশন, কন্টিনিউয়াস ভ্যারিয়েশন, ওকে, এবং এটা একটা নির্দিষ্ট দিকে যাবে, তুমি প্রেডিক্ট করতে পারবে। সো দিস ইজ ডিরেকশনাল ভ্যারিয়েশন, ডিরেকশনাল ভ্যারিয়েশন। এবং এটা কন্টিনিউয়াসলি আস্তে আস্তে হতেই থাকবে, মাঝখানে কোনো পাংচুয়েশন নেই। সো দিস ইজ নন পাংচুয়েটেড ইভলিউশন বা নন পাংচুয়েটেড ভ্যারিয়েশন, নন পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। তাহলে এই প্রত্যেকটা শব্দ কার থিওরির সঙ্গে রিলেটেড? টেল মি। ডারউইন তাহলে একদম ভালো করে মাথাতে ঢুকিয়ে নাও, প্রত্যেকটা এক একটা কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন পরীক্ষা জানতে চাই। গ্র্যাজুয়ালিজম কার কনসেপ্ট? কন্টিনিউয়াস ভ্যারিয়েশন কার কনসেপ্ট? ডিরেকশনাল ভ্যারিয়েশন কার কনসেপ্ট? নন পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কার কনসেপ্ট? টেল মি, প্রত্যেকটা গল্পকার। তাহলে বলো ডারউইনের ইভলিউশনটাকে আমরা কোন কোন ভাবে বলতে পারি? টেল মি প্লিজ, টেল মি প্লিজ। gradualism, continuous, directional, non-punctual. Continuous variation, directional variation,
নন পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, ডাইরেকশন ভ্যারিয়েশন এবং নন পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার প্রত্যেকে? টেল মি Yes, প্লিজ। sir. Yes, sir. ওকে ওকে, ভেরি গুড। নেক্সট, অনেক সময় ডারউইনিজমটাকে তোমায় পরপর 1 2 3 4 করে বলে দেয় কোন ইভেন্টের পর কোন ইভেন্ট, সেখানেও তোমার সিলেকশনের একটা গল্প থাকে। তাহলে মনে রাখবে ডারউইনিজমটাকে আমরা এইভাবে প্রকাশ করি, প্রথমে অনেক বেশি ইন্ডিভিজুয়াল বাড়ছে, র‍্যাপিড মাল্টিপ্লিকেশন। র‍্যাপিড মাল্টিপ্লিকেশন, র‍্যাপিড মাল্টিপ্লিকেশন হলে তাহলে এবার পরিবেশের স্টেবিলিটি আনার দরকার। তাহলে তারপরে আমরা কি করতে চাইছি, আমাদের টার্গেট হচ্ছে স্টেবিলিটি অফ পপুলেশন, পপুলেশনের স্টেবিলিটি ফেরাতে হবে। আর পপুলেশনের স্টেবিলিটি ফেরানোর জন্য কি চাই বলো? কেন স্টেবিলিটি ফেরাতে হবে? কারণ পপুলেশনে গন্ডগোল শুরু হয়েছে। কেন গন্ডগোল শুরু হয়েছে? তার কারণ লিমিটেড ফুড রিসোর্স আছে, লিমিটেড ফুড রিসোর্স। আর যদি লিমিটেড ফুড রিসোর্স থাকে তাহলে কি হবে? স্ট্রাগল ফর Existence. Existence. স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। তুমি একবার ভাবতে পারো এই কথাটাকে, একবার ভাববে ডারউইন এই যে কথাটা বলেছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। ঠিক আছে, সেই তোমরা সিনেমা দেখো না, সেই সিনেমা ওয়েব সিরিজ তোমরা দেখো যে ফিজিক্সটা ভীষণ লজিক্যাল, সেই একজন ভীষণ বিরক্ত হয়ে বলে পেয়ার কা পাঁচনামার মতন যে ফিজিক্স কত লজিক্যাল, এখানে তোমার হাত থেকে যদি আপেল পড়ে যায় তাহলে কিভাবে আপেলটা কেন পড়বে? তাহলে খুব সহজে গ্র্যাভিটেশন দিয়ে তুমি বলতে পারবে ফিজিক্সে, কিন্তু কেমিস্ট্রিতে ডিরেক্টলি পড়বে না, ওখানে সব স্টেরিক হিন্ড্রেন্স এসে যাবে, এ আসবে সেই আসবে, এরকম সব আছে, তোমরা শুনেছো হয়তো ডায়লগটা। তো সেখানে দেখবে ওই নিউটনের মতো, নিউটন যেমন একটা দুটো ফর্মুলা দিয়েছে অর্ধেক ফিজিক্স সাথে কভার, সেরকম স্ট্রাগল ফর এক্সিস্টেন্স টার্মটাকে একবার একটু ভেবে দেখবে কি বলতে চেয়েছে এটা। তুমি দেখবে প্রত্যেকটা জায়গাতে যেদিকে তাকাবে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স আর ন্যাচারাল সিলেকশন দেখতে পাবে। ওকে, যদি আমার কাছে ভীষণ সময় বেশি থাকতো আমি তাহলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ন্যাচারাল সিলেকশনে ঢুকতাম, পরে দেখা যাবে। তাহলে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হলো, এবং এদের ফলে তুমি জানো কি তৈরি হয়েছে পরিবেশে? Variation. ভ্যারিয়েশনের মধ্যে কোনো একটা ভ্যারিয়েশনকে পরিবেশ সিলেক্ট করলো, তার মানে ন্যাচারাল সিলেকশন। Natural selection. ন্যাচারাল সিলেকশন, আর যখন ন্যাচারাল সিলেকশন হয়ে গেল তখন সেই ক্যারেক্টারটাকে আমরা পরের জেনারেশনে পাঠাচ্ছি, তাহলে ইনহেরিটেন্স অফ ইউজফুল ক্যারেক্টার। ইনহেরিটেন্স অফ ইউজফুল ক্যারেক্টার। বোঝা গেল? বোঝা গেল? ক্লিয়ার? Yes, sir. তাহলে আমরা ডারউইনিজমটাকে পরপর যদি আমাদের লিখতে বলে তাহলে আমরা এইভাবে সিলেক্ট করব, দিস ইজ 1, this is 2, this is 3, this is 4, this is 5, this is 6, this is 7। ঠিক আছে, এইভাবে আমরা সেটাকে সিলেক্ট করব। ক্লিয়ার হয়েছে? তাহলে ডারউইনিজম ক্লিয়ার প্রত্যেকের? নিও ডারউইনিজম, নিও ডারউইনিজম এই টার্মটাকে কে বললেন? নিও ডারউইনিজম এটাকে বললেন রোমানেস, রোমানেস বলে একজন ভদ্রলোক। ঠিক আছে, এই নিও ডারউইনিজমকে আমরা আরো বলি মডার্ন সিনথেটিক থিওরি। ওকে, কি বলি এটাকে? বলো মডার্ন সিনথেটিক থিওরি। মডার্ন সিনথেটিক থিওরি কি বলছে? ডারউইনিজম থেকে কোন জায়গাকে চেঞ্জ করা হলো, দিয়ে তৈরি করা হলো মডার্ন সিনথেটিক থিওরি। দেখো, ডারউইনিজমের একটা জায়গা যেটা সবথেকে প্রবলেমের জায়গা সেটা হচ্ছে সোর্স অফ ভ্যারিয়েশন, তাই না? সোর্স অফ ভ্যারিয়েশন। তাহলে এটাকে পরিবর্তন করে দেওয়া হলো, বললো ক্রসিং ওভারের ফলে ভ্যারিয়েশন তৈরি হচ্ছে না, ভ্যারিয়েশন তৈরি হচ্ছে ডিভরিস থেকে কনসেপ্ট নিয়ে নিলাম। ডিভরিস কিসের কনসেপ্ট? ডিভরিস মিউটেশন থিওরি, তাই না? মিউটেশন থিওরি। তাহলে মিউটেশন থিওরি থেকে তুমি কনসেপ্ট নিয়ে নিলে যে সোর্স অফ ভ্যারিয়েশন কিন্তু কে হবে? মিউটেশন। তাহলে এটাকে অ্যাড করে দেওয়া হলো কোন জায়গাতে? মডার্ন সিনথেটিক থিওরিতে। আর ন্যাচারাল সিলেকশনটাকে একটুখানি অন্যভাবে ডিফাইন করা হলো। ন্যাচারাল সিলেকশনকে দ্যাট ইজ কম্পারেটিভ রেট অফ রিপ্রোডাকশন। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু মডার্ন সিনথেটিক থিওরি ন্যাচারাল সিলেকশন সমান সমান কি বলো? কম্পারেটিভ রেট অফ রিপ্রোডাকশন।
একটা ডেফিনেশন একবার যদি আত্মস্থ করতে পারো যে লম্বা গলা জিরাফ ছিল, বেটে গলা জিরাফ ছিল, মাঝারি গলা জিরাফ ছিল, প্রত্যেকের রেট অফ রিপ্রোডাকশন নিলাম, তাদের মধ্যে কম্পারিজন করলাম, তাহলে কার কম্পারেটিভ রেট অফ রিপ্রোডাকশন বাকিদের থেকে বেশি? টেল মি। লম্বা লম্বা গলা। গলা। লং নেক। লং নেকের, তাহলে লং নেক কম্পারেটিভ রেট অফ রিপ্রোডাকশন বেশি হয়, তার মানে ন্যাচারাল সিলেকশনে সেই বেঁচে গেল। তার মানে আমরা ন্যাচারাল সিলেকশনকে সহজ ভাষায় বললাম কম্পারেটিভ রেট অফ রিপ্রোডাকশন। বোঝা গেল? ক্লিয়ার? ক্লিয়ার? মডার্ন সিনথেটিক থিওরি কথা। মিউটেশন থিওরি কার? মিউটেশন নামটা কি? কার? ডিফ্রিজ। ডিভরিশ। ডিভরিশ যে প্লান্টটা নিয়ে কাজ করেছিলেন তার নাম কি? তাহলে ডিভরিশ মিউটেশন থিওরি যে গাছটা নিয়ে কাজ করলেন তার নাম ইনোথেরা ল্যামার্কিয়ানা। বলো, পরীক্ষা প্রশ্ন জানতে চাই, বা এটাকে আমরা আরো কি নামে ডাকি? বলো, ইভিনিং প্রাইমরোজ। ইভিনিং প্রাইমরোজ। তাহলে ডিভরিশ কার উপর কাজ করেছিলেন? ডিভরিশ কার উপর কাজ করলেন? ইভিনিং প্রাইমরোজ। ভেরি গুড। তাহলে দেখো, যদি আমরা ডিভরিসকে মেনে চলি তাহলে ডিভরিস ইভলিউশনের জন্য কার উপর ভরসা রেখেছে? মিউটেশন। এবং তুমি জানো মিউটেশন ইজ আ র্যান্ডম ইভেন্ট। মিউটেশন কাউকে মানে না। তাহলে মিউটেশন যদি র্যান্ডম ইভেন্ট হয় তাহলে অ্যাকর্ডিং টু মিউটেশন থিওরি, অ্যাকর্ডিং টু ডিভরিসের থিওরি, সোর্স অফ ভ্যারিয়েশন কে? মিউটেশন। মিউটেশন। আর যদি মিউটেশন দিয়ে ন্যাচারাল সিলেকশন হয় বা মিউটেশন দিয়ে যদি তুমি ইভলিউশনটা করো, তাহলে বলো তো এটা কি কোন একটা স্পেসিফিক ডিরেকশনাল নাকি যে কোনো দিকে মুভ করতে পারে? তুমি প্রেডিক্ট করতে পারো না মিউটেশনকে। তাহলে ডিরেকশনলেস। নন ডিরেকশনাল বা ডিরেকশনলেস। ভেরি গুড। ডিরেকশনলেস ভ্যারিয়েশন কার কনসেপ্ট? বলো। ডিফ্রিজ। ভেরি গুড। এটা কি তাহলে কন্টিনিউয়াস হবে না? কোনো সময় হলো, কোনো সময় মিউটেশন হলো না, তাহলে দিস ইজ কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস? ডিসকন্টিনিউয়াস। Continuous. ডিসকন্টিনিউয়াস ভ্যারিয়েশন কার কনসেপ্ট? ডিভরিশ। ওকে, ডিরেকশনলেস ডিভরিশ। তাহলে মাঝখানে যে টাইমটা হলো না সেই টাইমটাকে আমি দাঁড়ি কমা ধরতে পারি, মানে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম। তাহলে পাংচুয়েটেড ইকুইলিব্রিয়াম কার কনসেপ্ট? ডিফ্রিজ। ডিভরিশ। ওকে, তাহলে আমরা আরো কিছু নতুন শব্দ শিখলাম। নন ডিরেকশনাল, ডিসকন্টিনিউয়াস, ডিরেকশনলেস, পাংচুয়েটেড, এই সব শব্দ কিন্তু মিউটেশন থিওরির সঙ্গে রিলেটেড। বলো, ক্রিস্টাল ক্লিয়ার প্রত্যেকের? হ্যাঁ স্যার। ভেরি গুড। তোমরা একটু বই থেকে এনসিইআরটি থেকে পড়ো তো, সল্টেশনটা কার কনসেপ্ট? সল্টেশন কার কনসেপ্ট? এনিওয়ান? কেউ কি বলতে পারবে? পড়েছো সল্টেশন? ডিভরিসেরই স্যার। সল্টেশন কথাটা মানে হচ্ছে লাফিয়ে লাফিয়ে যাওয়া, তাই তো? সল্টেশন কথাটা মানে কি? লাফিয়ে লাফিয়ে যাওয়া, তাই তো? তাহলে সল্টেশন মানে লাফানো, মানে তুমি বুঝতে পারছো লাফিয়ে যাবে কে? আস্তে আস্তে তো যায় ক্রসিং ওভার, লাফিয়ে মিউটেশন। তাহলে সল্টেশনের কনসেপ্টও কার বলো? ডিভরিস। প্রত্যেকটা কিন্তু এক একটা কোয়েশ্চেন, প্রত্যেকটা এক একটা কোয়েশ্চেন। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পড়ে ফেললাম থিওরিজ রিলেটেড টু ইভলিউশন। তার মধ্যে মেইনলি আমরা কোন কোন জায়গাকে বেশি পাত্তা দিলাম? বলো, কোন কোন লোকজনের নাম আমরা বেশি শিখলাম? কোন কোন লোকজনের নাম আমরা বেশি শিখলাম? ডারউইন। ল্যামার্ক, ডারউইন, ডারউইন, অগাস্ট ওয়াইসম্যান, ডিভরিস, তাই তো? বুঝেছি? হ্যাঁ হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার আমি তোমাদের এর সঙ্গে একটা কাজ দেব, তার জন্য আমাকে একটু এনসিইআরটিটা বের করতে হবে এবং আমি পরের দিন এটা পড়া ধরবো সবাইকে। আগে আধ ঘন্টা পড়া ধরবো সবাইকে, কারণ এই জিনিসটা থেকে পরীক্ষা প্রশ্ন আসবেই এবং এটা মনে রাখাটা একটু কষ্টকর বটে। তাই তোমরা কতটা কি পড়েছো সেটা জানার জন্য আমাকে পড়া ধরতেই হবে পরের দিন। ইভলিউশন এনসিইআরটি 2020।
ওকে, প্রত্যেকের কাছে এনসিইআরটি আছে, এগুলো সব পড়ে ফেলেছি আমরা, চিনতে পারবে হয়তো, এগুলো সব লাইন ধরে ধরে পড়ে ফেলেছি আমরা। এভিডেন্সেস ফর ইভলিউশন এখনো পড়িনি, আমি তোমাদের হোমওয়ার্ক দিই, নেক্সট দিন আমি এভিডেন্স অফ ইভলিউশনে ঢুকবো। দেখো হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 1, ওকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখতে পাচ্ছ সবাই? স্যার। হ্যাঁ স্যার। স্ট্রিগোসারাস যে ডাইনোসরটা, এখান থেকে তৈরি হয়েছে ট্রাইসেরাটপস। ট্রাইসেরাটপস এর কটা শিং দেখো তো? 3টে। তাহলে পরীক্ষায় প্রশ্ন এসছে, তুমি পাবে যে 3টে হর্ন আছে এরকম ডাইনোসর, তার অরিজিন কি? তাহলে হোয়াট উড বি দ্য আনসার? স্টিগোসারাস। নেক্সট, টাইরানোসরাস কোত্থেকে তৈরি হয়েছে? ব্রাকিওসারাস। ব্রাকিওসারাস। আবার দেখো ব্রাকিওসারাস থেকে। আবার দেখো আর্কিওপটেরিক্স, ক্রোকোডিলিয়া, টেরানোডন, এদের মধ্যে যদি তোমাকে বলা হয় কে আগে এসছে কে পরে এসছে, তাহলে তোমাকে বলবে যে হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স ইজ কারেক্ট। তাহলে আর্কিওপটেরিক্স এসছে আগে, তারপর সেখান থেকে এসছে ক্রোকোডিলিয়ান, তারপর সেখান থেকে এসছে টেরানোডন। বলো এই ছোট্ট কাজটুকু মনে থাকবে, হোমওয়ার্ক করে ফেলতে পারবে। দিস ইজ হোমওয়ার্ক 1, হোমওয়ার্ক 01। ওকে, একদম প্রশ্ন ধরে ধরে বললাম কি কি প্রশ্ন এখান থেকে জানতে চাইবে। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? Yes, sir. নেক্সট, হ্যাঁ স্যার। নেক্সট হোমওয়ার্ক 2 হলো এটা আমি মনে করিয়ে দেব। হোমওয়ার্ক 2 হলো, কোথায় গেল হারিয়ে, এই যে দিস ওয়ান। দেখো একদম ভর্তি প্রশ্ন, প্রত্যেকটা লাইনে প্রশ্ন। এখান থেকে অন্তত গোটা 50 প্রশ্ন ফ্রেম করা যেতে পারে এই যে ডায়াগ্রামটা আছে এটা থেকে। দেখো প্রথম প্রশ্ন, তোমাকে সব ডায়াগ্রামটা দিয়ে দিল তুলে, এখান থেকে এই 4টেকে উড়িয়ে দিল 4টে বক্স। তাহলে বলো 4টে বক্সে কি 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 অ্যানসেস্টর গুলো? ক্লোরোফাইট অ্যানসেস্টর, ব্র্যাকিওফাইট অ্যানসেস্টর, রাইনিয়া টাইপ প্লান্ট, সাইলোফাইটন। বলো আমার সঙ্গে সঙ্গে, ক্লোরোফাইট অ্যানসেস্টর, ব্র্যাকিওফাইট অ্যানসেস্টর, রাইনিয়া টাইপ প্লান্ট, সাইলোফাইটন। ওকে, ক্লিয়ার এভরিবডি? তাহলে এখান থেকে কোন একটা তুলে দিলে তোমরা যদি হোমওয়ার্কটা ঠিকঠাক করো তাহলে বুঝতে পারবে কাকে তুলে দিয়েছো। নেক্সট, এবার ক্লোরোফাইট অ্যানসেস্টর থেকে দেখো কাকে তৈরি করছি আমরা, ব্রায়োফাইট। ওকে, ক্লোরোফাইট অ্যানসেস্টর থেকে কাকে তৈরি করছি? ব্রায়োফাইট। তাহলে এটা একটা এক্সাম্পল মাত্র। তাহলে তোমাকে বললো যে ব্রায়োফাইট হ্যাজ দ্য অ্যানসেস্টর অফ ক্লোরোফাইট, ট্র্যাকিওফাইট, রাইনিয়া টাইপ অ্যানসেস্টর, সাইলোফাইটন। আনসার উড বি ক্লোরোফাইট অ্যানসেস্টর। ভেরি গুড। তারপর দেখো এই হারবেশিয়াস লাইকোপড, আরবোরেসেন্ট লাইকোপড, জস্টেরোফাইলাম, এদের অ্যানসেস্টর কে বলো? ট্র্যাকিওফাইট। যত যা দেখছো স্পেনোপসিটা থেকে শুরু করে ফার্ন, গিঙ্গো, কনিফার, নিটেল, সাইকা, সিড ফার্ন, ডাইকট, এনজিওস্পার্ম, সবাই কোত্থেকে তৈরি হয়েছে? সাইলোফাইটন। বলো ক্লিয়ার প্রত্যেকে? ক্লিয়ার এভরিবডি? নেক্সট, এখান থেকে এই 3টে এরার নাম উড়িয়ে দিল। তাহলে বলো তো এই 3টে এরাকে এ বি সি বলে দিল, দিয়ে বললো এ সমান এই, বি সমান এই, সি সমান এই। তাহলে প্যালিওজোইক এরা, এটা হলো মেসোজোইক এরা, এটা হলো সিনোজোইক এরা। ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। নেক্সট, এবার দেখো এখান থেকে খেয়াল করো, সিলুরিয়ান, ডিভোনিয়ান, কার্বনিফেরাস, আমি এগুলো তোমাদের মুখস্থ করিয়ে দেবো পরের দিন, তবুও তোমরা একটু পড়বে। এই প্রত্যেকটা জায়গাগুলো, এই ইপক গুলো কারা কারা? প্রথমে সিলুরিয়ান, তারপর ডিভোনিয়ান, তারপর কার্বনিফেরাস, তারপর পারমিয়ান, এরা সবাই প্যালিওজোইকের। ট্রিয়াসিক, জুরাসিক, ক্রিটেসিয়াস, এরা মেসোজোইকের। কোয়াটারনারি, টারশিয়ারি, কোয়াটারনারি, সিনোজোইকের। এটা পরপর মনে রাখবে। কিন্তু আরো এর থেকে যেটা বেশি মনে রাখতে হবে সেটা হলো, শোনো প্রশ্নটা,
কি সুন্দর প্রশ্ন, কিন্তু এই প্রশ্নের আনসার করতে গেলে তোমাকে প্রচুর ঘাম ঝরাতে হবে। কিরকম বললো, জুরাসিক পিরিয়ডে খেয়াল করো, জুরাসিক পিরিয়ডে কন্টেম্পোরারি কারা কারা আছে? হার্বেশিয়াস, লাইকোপড, ফার্ন, কনিফার, সাইকাস। ক্রিটেসিয়াসে কারা কারা আছে এই সময়? স্ফেনোপসিডা, কিঙ্গো, নিটেল, ডাইকট। ওকে, বুঝতে পারছো? তাহলে এই দুটো জায়গাতে, বিশেষ করে ক্রিটেসিয়াস এবং জুরাসিক, এই দুটো জায়গাতে কন্টেম্পোরারি কারা, সমসাময়িক কারা? তোমার পরীক্ষা প্রশ্ন দেবে যে হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশনস আর কন্টেম্পোরারি। 1 নম্বর অপশন হর্সটেল, লাইকোপড, ফার্ন, জস্টেরোফাইলাম। 2 নম্বর অপশন গিঙ্গো, সাইকাস, ডাইকট, সিড ফার্ন। 3 নম্বর অপশন কনিফার, ব্রায়োফাইট, লাইকোপড, জস্টেরোফাইলাম। 4 নম্বর অপশন লাইকোপড, ফার্ন, কনিফার, সাইকাস। কারা কন্টেম্পোরারি? Lycopods, fern, conifer, cycas. বলো, তাহলে কি আমি প্রশ্নের টাইপ বোঝাতে পারলাম? প্রশ্নের টাইপ তাহলে এইটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক, গুলে খেতে হবে সম্পূর্ণরূপে। যদি তুমি একটা শব্দ, একটা ছবি, একটা লাইন বাদ দাও, প্রশ্নটা ওই লাইন থেকেই আসবে পরীক্ষায়, ঠিক আছে? তাহলে দিস ইজ হোমওয়ার্ক 2 এন্ড কাম টু হোমওয়ার্ক 3। দিস ওয়ান, এই কাজটা তোমাদের ক্ষেত্রে একটু সহজ, এটা একটু সহজ কাজ। দেখো দেখো আর্লি রেপটাইল এরা এক্সটিংক্ট হয়ে গেছে। এই আর্লি রেপটাইল থেকে তুমি দুটো গ্রুপ পেয়েছো। দেখো, একটা গ্রুপের নাম হচ্ছে সাইন্যাপসিডা, একটা গ্রুপের নাম হচ্ছে সরাপসিডা। বলো কি কি গ্রুপ? সাইন্যাপসিডা। দেখো, টাইম পিরিয়ডটা মনে রাখা তোমার মনে হচ্ছে ভীষণ কঠিন, কিন্তু ভীষণ সোজা। 350, 300, 250, 200, 150, 150, 0 মিলিয়ন ইয়ার্স এগো। ওকে, মিলিয়ন ইয়ার্স এগো। তাহলে কোনটা কোন টাইমে সেটা দেখবে। তাহলে একটা জিনিস আমায় বলো, সাইন্যাপসিডা থেকে কি কি তৈরি হয়েছে? এই পেরিকোসোর্স এবং ম্যামল। সাইন্যাপসিডা থেকে কে কে তৈরি হয়েছে বলো? সাইন্যাপসিডা থেকে আর mammal। ম্যামল। আর সরাপসিডা থেকে কি কি তৈরি হয়েছে? দেখো, সরাপসিডা। আচ্ছা, এখান থেকে থেরাপসিডা তৈরি হয়েছে, এক্সটিংক্ট থেরাপসিড যেটা। তাহলে বলো, আবার বলি, সাইন্যাপসিডা থেকে কি কি তৈরি হয়েছে? সাইন্যাপসিডা থেকে পেলিওকোসোর্স, পেলিকোসোর্স, থেরাপসিড থেরাপসিড, আর ম্যামল। ঠিক আছে? mammals। তোমার পরীক্ষা প্রশ্ন বললো যে দ্য অনলি ভায়াবল গ্রুপ ফ্রম সাইন্যাপসিডা কে হবে? সেটা ম্যামল। বুঝতে পেরেছো? ম্যামল। এবার দেখো, সরাপসিডা যারা, সরাপসিডা থেকে কি কি তৈরি হয়েছে? টার্টল, লিজার্ড, স্নেক, টুয়াটারাস, ক্রোকোডাইল, বার্ড। এগুলো সব কোন জায়গা থেকে? ডাইনোসর, থিকোডন, এগুলো সবাই তৈরি হয়েছে সরাপসিডা। তাহলে তুমি যেন এই জায়গাটা ক্লিয়ার থাকে যে ম্যামল, থেরাপসিডা, পেলিকোসর্স এরা হচ্ছে সাইন্যাপসিডা থেকে তৈরি হয়েছে, আর বাকি প্রত্যেকটা জায়গা যেন সরাপসিডা থেকে তৈরি হয়েছে। বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার? ছবি কতগুলো জায়গাতে আছে? দেখো, ছবি আছে 1, 2, 4, 5টা। ঠিক আছে, 5টা। এখানে এই যে 5টা ডায়াগ্রাম তুমি দেখো, এই 5টা ডায়াগ্রাম এটা কোন টাইম পিরিয়ডের মধ্যে? তাহলে 350 মিলিয়ন ইয়ার্স এগো। ঠিক আছে, এই পেলিকোসর এক্সটিংক্ট হলো 300 মিলিয়ন ইয়ার্স এগো। থেকোডন্ট এক্সটিংক্ট হলো 250 মিলিয়ন ইয়ার্স এগো। থেরাপসিড এক্সটিংক্ট হলো মোটামুটি 150 থেকে 200, তার মানে তুমি এটাকে বলতে পারো 170, 180 বা 200 মিলিয়ন ইয়ার্স এগো। ডাইনোসর এক্সটিংক্ট হলো কত বছর আগে? 50 মিলিয়ন ইয়ার্স। ইয়ার্স এগো। বুঝতে পেরেছো? তাহলে এই ডায়াগ্রামটাকে কিভাবে পড়তে হবে? ক্লিয়ার? দিস ইজ ইওর হোমওয়ার্ক 3। দিস ইজ ইওর হোমওয়ার্ক 3। তাহলে এই তিনটে হোমওয়ার্ক যেটুকু পড়েছি সেটা। আর একটা লাস্ট হোমওয়ার্ক আমি অ্যাড করে দিই। একটা প্যারাগ্রাফ আছে এখানে, যেখানে শুধু তোমাকে কতগুলো ডেটা মুখস্থ করতে হয়। কি সেই প্যারাগ্রাফটা? হোমওয়ার্ক না করলে কিন্তু বিপাকে পড়বে, আমি বারবার বলছি। হোমওয়ার্ক না পড়লে বিপাকে পড়বে। যা বলছি একদম চোখ বন্ধ করে তৈরি করে যাও। এই যে আ ব্রিফ অ্যাকাউন্ট অফ ইভলিউশন 7.8, এনসিইআরটি 7.8। জাস্ট কতগুলো র ডেটা আছে, এত বছর আগে এই তৈরি হয়েছে, এত বছর আগে এই তৈরি হয়েছে, সবথেকে বড় ডাইনোসরের নাম কি? তাহলে 7.8 এই প্যারাগ্রাফটা। দিস ইজ ইওর হোমওয়ার্ক নাম্বার 4। তাহলে তোমাদের 5টা হোমওয়ার্ক থাকলো, আমি যতটুকু পড়ালাম সেটা হোমওয়ার্ক 1, 2, 3, 4। ঠিক আছে,
বলো ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের হোমওয়ার্ক টুকু? কি কি পড়তে হবে? একদম র ডেটা দেখো, কোনটা কত বছর আগে তৈরি হয়েছে, কোনটা সব থেকে বড়, কোনটা সব থেকে ছোট, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এইটুকু জায়গা তোমরা পড়ে ফেলো। ক্লিয়ার হচ্ছে প্রত্যেকের? আমি এখানে শেষ করতে পারি? তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো একবার সবাই একসঙ্গে, তাহলে আমি শেষ করতে পারবো এটা। ওকে ওকে, থ্যাংক ইউ, গুড নাইট। Thank you, sir.